সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায়ের বেশ কিছু বেসিক এবং একটি ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি আরো বেশ কিছু বেসিক এবং আরেকটি ম্যাথ তোমাদের সাথে প্র্যাকটিস করে দেখাবো, যেন এই অধ্যায়টা তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়ে যায়। চলো, খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমি গত ক্লাসে তোমাদেরকে মূলধন জাতীয় আয় কাকে বলে, মূলধন জাতীয় ব্যয় কাকে বলে, মুনাফা জাতীয় আয় কাকে বলে, মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে, মূলধন জাতীয় প্রাপ্তি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এগুলোর সংজ্ঞা পড়াইছিলাম এবং কিছু উদাহরণ দিয়েছিলাম। আসলে আমি আজকে তোমাদেরকে একটা লিস্টের মাধ্যমে এটা আরেকটু ক্লিয়ার করে দিই। এখানে বেশ কিছু মূলধন ও মুনাফা জাতীয় হিসাবে তালিকা দেওয়া আছে। তো শুরুতে আমি আরেকবার রিমাইন্ড করে দিই, মুনাফা জাতীয় মানে হচ্ছে যেগুলো বছরে সবসময় হবে, মূলধন জাতীয় মানে হচ্ছে যেটা বছরে একবার হবে, আর মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে সকল প্রকার গৃহীত ঋণ, সকল প্রকার মূলধন, আর আরেকটা হচ্ছে সকল ধরনের স্থায়ী সম্পদ বিক্রয় থেকে যে টাকাটা পাবো সেটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলি। তারপর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয়টা একবার করে আমরা অনেক সময় ধরে কি পাই, সুবিধা পাই। আসো আমরা এখন একটু পড়ি। প্রথমে আছে মূলধন। তো একটু আগে আমি কি বলছি, সকল প্রকার মূলধন হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, তাই এটা মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর হচ্ছে জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি বিক্রয়, সকল প্রকার স্থায়ী সম্পদ বিক্রি করে আমরা যে টাকাটা পাই সেটাও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তিতে পড়ে, মূলধন জাতীয় প্রাপ্তি। সকল প্রকার ঋণ, মূলধন জাতীয় প্রাপ্তি। অতিরিক্ত মূলধন মানে যেটা মূলধনের আন্ডারে পড়ছে সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা মুনাফা, এই স্থায়ী সম্পদ যখন আমি বিক্রি করবো, এটা আমি গত ক্লাসে বলছিলাম, মানে যে আয়টা আমার বছরে একবার হয় সেটা মূলধন জাতীয় আয়, এটা মূলধন জাতীয় আয়। যন্ত্রপাতি বা আসবাবপত্র ক্রয়, যেটা আমরা বছরে একবার কিনি, মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি বসানোর মজুরি, যন্ত্রপাতির আমদানি খরচ, মানে একটা জিনিসের সাথে সংশ্লিষ্ট কি কি থাকতে পারে, সংস্থাপন ব্যয়, মজুরি, মেরামত ব্যয়। আমি বলছিলাম স্থায়ী সম্পদের সাথে সংশ্লিষ্ট যে খরচগুলো থাকবে সেগুলো মূলধন জাতীয়, এখানে লিখছে সব মূলধন জাতীয়। এখানে লিস্ট দিয়ে আছে, তোমরা এগুলো আশা করি পড়লে বুঝতে পারবা। তারপর ধরো জমি ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয়, যেহেতু এটা জমি ক্রয়ের সাথে সংশ্লিষ্ট আছে তাহলে এটাও কি মূলধন জাতীয়, এটাও কি ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। তারপরে পুরাতন সম্পত্তির মেরামত খরচ, সেটাও মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ, সেটাও মূলধন জাতীয় ব্যয়। সুদ প্রাপ্তি, সুদ, তাহলে বিনিয়োগের সুদ আমরা মাসে সবসময় পাই, তাই এটা মুনাফা জাতীয় আয়। শিক্ষানবিশ সালামি, এটাও মুনাফা জাতীয় আয়। লভ্যাংশ প্রাপ্তি, এটাও মুনাফা জাতীয় আয়। মাল বিক্রয়, এটাও মুনাফা জাতীয় আয়, যেহেতু এটা সবসময় হয়। বিনিয়োগের সুদ, ওই যেটা একটু আগে আমি বলছিলাম, এটা মুনাফা জাতীয় আয়। তারপর হচ্ছে উপভাড়া বা ভাড়া প্রাপ্তি, ভাড়া যেটা আমরা মাসে সবসময় পাই সেটাও আমার মুনাফা জাতীয় আয়। যদি ভাড়া প্রদান বলতো, এটা মুনাফা জাতীয় ব্যয়। এখানে বেশ কিছু তোমাদেরকে লিস্ট দিয়ে দিছি, তোমরা এটা পড়ে নিবা, আশা করি তোমরা বুঝতে পারবা। চলো আমরা এবার একটা ম্যাথ প্র্যাকটিসে যাই। আসো, গত ক্লাসে আমি তোমাদেরকে মেশিনের একটা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। আজকের ক্লাসে আমি যে ম্যাথটা প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে 25 সালে আসছিল বরিশাল বোর্ডে। ক নম্বরে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো আমি তোমাদেরকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের জন্য তিনটা জিনিস লিখে দিছি। এক নম্বর লিখছিলাম ব্যবসা স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, আর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এখন দেখি এখানে কি কি আছে। যেমন এখানে কি আছে দেখো, নতুন পণ্যের গবেষণা ব্যয় 45,000 টাকা, একটা পাইলাম। তারপর বিজ্ঞাপন, এটা পাইলাম। ব্যবসা স্থানান্তর ব্যয়টা এখানে নাই। তাহলে এর আগে যখন আমি একটা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম ওইখানে আমাদেরকে কি ছিল না, এই নতুন পণ্যের গবেষণা ব্যয়টা ছিল না। কিন্তু এই ম্যাথের মধ্যে নতুন পণ্যের গবেষণা ব্যয় আছে, ব্যবসা স্থানান্তর ব্যয়টা নাই। তো সব ম্যাথে যেখানে যেটা যেটা আছে সেটাই তোমরা বসাবা। তাহলে কত বছর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে আমরা করি। আসুন, ক নম্বর বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে আমরা কি পেয়েছি, নতুন পণ্যের গবেষণা ব্যয়।
নতুন পণ্যের গবেষণা ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয় কত দেওয়া আছে? 45,000 টাকা। এটা লিখলাম। তারপরে এখানে একটু খেয়াল করো, বিজ্ঞাপন 20,000 টাকা 5 বছরের। এই তার ভেজাল আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝেছি, এই ক্লাসে বুঝাচ্ছি, মাথায় দেখো, ভালো করে খেয়াল করো। প্রথমে এটার জন্য আমাদেরকে দুইটা ওয়ার্ড মনে রাখতে বলছিলাম, একটা হচ্ছে অবলোপন, একটা হচ্ছে বিলম্বিত। এটা নোট করে নিও, গত ক্লাসে আমি বলছিলাম অবলোপন মানে যা চলে গেছে, বিলম্বিত মানে যা এখনো বাকি আছে বা বাকি আছে। এখানে আমাদেরকে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করা, মানে বাকি আছে কত এটা বের করতে। তাহলে একটু খেয়াল করি তো, বিজ্ঞাপন 20,000 টাকা 5 বছরের। এখন আমি বলছিলাম আমরা হিসাব বিজ্ঞানে ম্যাথ করতেছি 1 বছরের, কিন্তু দেয়া আছে কয় বছর? 5 বছর। তাহলে আমাকে ধরতে হবে আমার 1 বছর চলে গেছে, আর বাকি আছে কয় বছর? 4 বছর। তাহলে 1 বছর যেটা চলে গেছে সেটা হচ্ছে অবলোপন, আর 4 বছর যেটা বাকি আছে সেটা বিলম্বিত। তাহলে এখন আমাকে 4 বছরের টাকাটা বের করতে হবে, কারণ আমাকে এখানে বিলম্বিত বের করতে বলছে। যদি অবলোপন বের করতে বলতো তাহলে আমরা 1 বছরের টাকাটা লিখতাম। এখন যেহেতু এখানে আমাকে বিলম্বিতটা বের করতে বলছে, মানে 4 বছরের টাকা, কারণ দেয়া আছে 5 বছর, তার থেকে 1 বছর চলে গেছে আর বাকি আছে 4 বছর, সেটা আমাকে দেখাতে হবে। সেটা আমরা কেমনে দেখাবো? সেটা দেখানোর জন্য আমাদেরকে ফরম্যাটটা হবে এরকম, 20,000 ইন্টু 5 দিয়ে আগে ভাগ করব, তাহলে প্রত্যেক বছরের টাকাটা পাবো। আর বিলম্বিত মানে 5 থেকে 1 বছর চলে গেছে, বাকি আছে 4 বছর। 4 বছরটা আমাকে যেহেতু বের করতে হবে, কারণ আমাকে বিলম্বিত বের করতে বলছে, তাই আমরা 5 দিয়ে ভাগ করব, 4 দিয়ে কি করব? গুণ করব। সেম জিনিসটা তুমি এখানে লিখবা, বিলম্বিত বিজ্ঞাপন $20,000 ইন্টু, তাহলে কত আসবে? 4,000। আর এখানে হচ্ছে যে 5 দিয়ে যদি আমরা ভাগ করি 4,000, 16,000 টাকা। তাহলে 45 আর 16 কত? 61,000 টাকা। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। চলো আমরা এবার খ নাম্বার ম্যাথটা একটু দেখি। আমরা খ নাম্বার ম্যাথটা দেখি। খতে আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে। তাহলে মুনাফা জাতীয় আয় মানে কি? একটু আগে বলছি যে আয়গুলো বছরে সবসময় হয়। এখন এখানে একটা টেকনিক শিখে দিই, তুমি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে এটা লিখে বলছো না, এটা আর আসবে না, এটা বাদ দিয়ে দাও। এটা আসবে, এটা মুনাফা জাতীয় ব্যয় আসবে। কেন আসবে সেটা আমি বলবো। তারপর কি বলছে? মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা প্রথমে এখানে দুইটা বের করতে হবে, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। দেখো, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, আমি বলছিলাম স্থায়ী সম্পদ বিক্রয় করলে সেটা মূলধন জাতীয় আয়, অথবা বিক্রয়জনিত লাভ বললে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। ঠিক আছে, তাহলে এটা এখানে আসবে না, মানে মূলধন জাতীয় এটা। তারপর বিনিয়োগের সুদ, 25,000 টাকা পাওয়া গেল। আচ্ছা, সুদ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। একটু আগে যে লিস্টটা দেখেছি ওখানে আমি দেখেছি, তাহলে এটা হবে, যেটা মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে বলছে। আর এটা তো বসাই ফেললাম। আচ্ছা, দালান কোঠা নির্মাণ, এটা মূলধন জাতীয় লেনদেন, এটা এখানে আসবে না। বিজ্ঞাপন, এটা মুনাফা জাতীয় ব্যয় যাবে, এটা এখানে আসবে না। আচ্ছা, ঋণ গ্রহণ, সকল প্রকার ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি, এটাও আসবে না। দালান কোঠার ভাড়া প্রাপ্তি, ভাড়া পাইছো, ভাড়া আমরা সবসময় পাই, এটা আমার মুনাফা জাতীয় আয়। যন্ত্রপাতি ক্রয় করলে আমার ব্যয় হয়, এটা তো এখানে আসার কথাই না। উপযোগ বিল পরিশোধ, এটাও আমার ব্যয়। তাহলে আমরা কয়টা জিনিস পাইছি আয়ের মধ্যে? একটা হচ্ছে বিনিয়োগের সুদ, একটা হচ্ছে দালান কোঠার ভাড়া প্রাপ্তি। যেহেতু এগুলো বছরের সবসময় হয়, তাই এগুলো মুনাফা জাতীয় আয়। কি বের করতে বলছে? মুনাফা জাতীয় আয়। তাহলে প্রথমটা হবে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ কত টাকা ছিল? বিনিয়োগের সুদ ছিল 25,000 টাকা। আর ভাড়াটাও দেখিনি একটু, ভাড়া 24,500। বিনিয়োগের সুদ 25,000, দালান কোঠার ভাড়া, এটা কিন্তু দালান কোঠা না, দালান কোঠার ভাড়া, ভাড়া লিখতেছি। দালান কোঠা হলে আমরা মূলধন জাতীয়তে লিখতাম। দালান কোঠার ভাড়া প্রাপ্তি 24,000
500। তাহলে আমাদের মুনাফা জাতীয় আয় কত? 49,500। এবার আমাদের কি এখানে একটা জিনিস করতে বলছে, মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়, এই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা কি করব, যে ব্যয়টা বছরে সবসময় হয়, যে ব্যয় বছরে সবসময় হয়। এখন তোমাদেরকে আমি আবার বলতেছি, যেগুলো তুমি আয় বসাই বলছো এটা কাটি দিবা, এটা কেটে দাও। কোনটা কোনটা বসেছিলাম আমরা? এটা বসেছিলাম, তারপর এটা বসেছিলাম। এবার আসো মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কোনটা কোনটা বসবে? এখানে উপযোগ বিল পরিশোধ, উপযোগ বিল পরিশোধ। যন্ত্রপাতি ক্রয় বসবে না। উপযোগ বিল হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অফিসের যে খরচগুলো, ওগুলো যেটা সবসময় হয় সেটা বসবে, কিন্তু যন্ত্রপাতি ক্রয়টা বসবে না। যন্ত্রপাতি ক্রয় কেন বসবে না? কারণ এটা মূলধন জাতীয়, আমাকে এখানে মুনাফা জাতীয় ব্যয় বের করতে বলছে। তাহলে এটা একটা বসবে। আরেকটা হচ্ছে এই বিজ্ঞাপনের খরচটা আসবে। বিজ্ঞাপনের খরচটা কেমনে আসবে আমি বলতেছি, আগে আমি এটা লিখে ফেলি। উপযোগ বিল পরিশোধ 2,500 টাকা। বিল 2,500। আসো এবার বিজ্ঞাপনের এখানে একটা ভেজাল আমি একটু দেখাই তোমাদেরকে। ভেজালটার জন্য আমি একটু এর আগের স্লাইডটাতে যাই। দেখো এখানে বলছে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে। সেম আমি আবার ওই দুইটা ওয়ার্ডে যাই। অবলোপন মানে যা চলে গেছে, বিলম্বিত মানে যা বাকি আছে। যেটা বাকি আছে সেটা আমাদের সম্পদ, যেটা আমি এখানে লিখছি বিলম্বিত মুনাফা জাতীয় বের করছি, কিন্তু এখানে আমাকে ব্যয় বের করতে বলছে। তো একটু খেয়াল করো, 5 বছরের মধ্যে আমার খরচ হয়েছে কয় বছর? 1 বছর। 5 বছরের মধ্যে আমার খরচ হয়েছে কয় বছর? 1 বছর। আর বাকি আছে 4 বছর। ক নাম্বারে আমি 4 বছরের হিসাবটা দেখেছিলাম উত্তরের মধ্যে। দেখো ক নাম্বার যখন আমি করছি, ক নাম্বার যখন আমি করছিলাম তখন এখানে আমি 4 বছরের হিসাবটা দেখেছিলাম। কেন 4 বছর হিসেবে দেখেছিলাম? কারণ আমাকে বাকিটার টাকা বের করতে বলছে, যেহেতু বিলম্বিত বের করতে বলছে। কিন্তু এখন খতে আমাকে মুনাফা জাতীয় ব্যয় বের করতে বলছে। ব্যয় মানে যেটা চলে গেছে। আমার টাকা দেয়া আছে 5 বছরের 20,000 টাকা, সেটা থেকে আমার চলে গেছে 1 বছর 4,000 টাকা। 1 বছর কত? 4,000। সেটা আমাকে এখানে দেখাতে হবে। কেন সেটা দেখাতে হবে? কারণ আমাকে এখানে মুনাফা জাতীয় ব্যয় বের করতে বলছে। তো 5 বছর থেকে আমার 4 বছর যেটা বাকি সেটা আমার সম্পদ, আর 1 বছর যেটা চলে গেছে সেটা আমার ব্যয়। তো এখানে আমি লেখার সময় এখন কেমনে লিখবো দেখো, বিজ্ঞাপন 20,000 ইন্টু 5/1। এর আগে আমি 4 লিখছিলাম। কেন 4 লিখছিলাম? আমাকে বিলম্বিতটা বের করতে বলছিল, কিন্তু এখানে আমাকে বের করছে ব্যয় মানে অবলোপনের টাকাটা। তো অবলোপন মানে 1 ভাগ অবলোপন হয়েছে, 1 ভাগ চলে গেছে, তাই আমি এখানে 1 দিলাম। তাহলে 5 কি 20,000, তাহলে 4,000। আশা করি তোমরা এটা বুঝছো। যদি যোগ করি 6,500। এখানে আর কোনো লেনদেন নাই। আমি আরেকবার রিপিট করি, এখানে আমাকে ক্ষতে বসে মুনাফা জাতীয় ব্যয় বের করতে। তো একটু বিজ্ঞাপনের এই টাকাটা 5 বছরের জন্য দেয়া আছে। তো 4 বছরটা হচ্ছে বিলম্বিত, যেটা এখনো বাকি আছে। 1 বছর চলে গেছে। 1 বছর কি হয়েছে? চলে গেছে। কেন? আমরা ম্যাথ করি 1 বছরের, তো ধরে নিতে হবে 1 বছর চলে গেছে। তো মুনাফা জাতীয় ব্যয় মানে যেটা চলে গেছে, যেটা খরচ হয়ে গেছে, তাই আমাকে এখানে 1 বছরের টাকাটা দেখাতে হয়েছে। কিন্তু তুমি বলতে পারো যে স্যার কতে আপনি 4 বছরের টাকা কেন দেখেছেন? কারণ কত তো আমাকে বিলম্বিতটা বের করতে বলছে, মানে যা বাকি আছে। খতে আমাকে বলছে যা চলে গেছে মানে অবলোপনের টাকা। তা আমি এটা এখানে বের করছি। এবার দেখো ঘ নম্বরে আমাদেরকে কি বলছে, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির জন্য আমরা 3টা জিনিস মুখস্থ রাখতে বলছিলাম: সকল প্রকার গৃহীত ঋণ, সকল প্রকার মূলধন, আর সকল প্রকার স্থায়ী সম্পদ বিক্রয় হতে প্রাপ্ত টাকা। সকল প্রকার গৃহীত ঋণ, সকল প্রকার মূলধন, সকল প্রকার স্থায়ী সম্পদ বিক্রয় হতে কি টাকা? প্রাপ্ত টাকা। এখন দেখো এই তো পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 75,000 টাকা, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, যেটা এটা স্থায়ী সম্পদ বিক্রি করে টাকা পাইছি। তারপর একটা বিনিয়োগের সুদ, এটা তো মুনাফা জাতীয় লিখলাম। নতুন পণ্যের গবেষণা, এটা বিলম্বিত মুনাফা জাতীয়, এটা হবে না। দালান কোঠা নির্মাণ, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটা আমরা এখানে বসাবো, এখানে আসবে না। বিজ্ঞাপন, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, আর শুধু মুনাফা জাতীয় ব্যয় গেছে। আচ্ছা, সকল প্রকার ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি, 2টা পাইছি। তাহলে এখানে কয়টা জিনিস আছে? 2টা জিনিস আছে। এখানে মূলধন নাই, মূলধনটা মিসিং, যেহেতু নাই আমি তো নিচে থেকে আনবো না। তাহলে কি লিখতে হবে? আমরা একটু যাই, গতে বলছে
জাতীয় প্রাপ্তি। এখানে তিনটা জিনিস আসে, প্রথমে আসে মূলধন, কিন্তু মূলধন এখানে নাই। এখানে আমরা কি পাইছি? পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত টাকা, প্রতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ৭৫,০০০ টাকা, আর আরেকটা পাইছি ঋণ গ্রহণ ১ লাখ টাকা। ৭৫,০০০ টাকা ঋণ গ্রহণ, কারণ সকল প্রকার ঋণ এখানে আসবে, সকল প্রকার ঋণ, সকল প্রকার মূলধন, সকল প্রকার স্থায়ী সম্পদ বিক্রয়জনিত টাকা। আর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত টাকা আসবে, কিন্তু স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বললে সেটা যাবে মূলধন জাতীয় আয়ের মধ্যে। কোথায় যাবে? মূলধন জাতীয় আয়, এটা মাথায় রাখবা। ১,৭৫,০০০ শেষ। এরপর আমাকে বের করতে বলছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়, তাহলে যে ব্যয়টা বছরে একবার হয়, কি কি? এটা তো আমরা বিক্রি করে ফেললাম। ব্যয়, দালান কোঠা নির্মাণ, এটা একটা, যেটা একবার হয় বছরে। যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা নির্মাণ আর যন্ত্রপাতি ক্রয়। দালান কোঠা নির্মাণ ৩ লাখ, যন্ত্রপাতি ক্রয় ৩৩,০০০। দালান কোঠা নির্মাণ, যেহেতু এটা বছরে একবার হয়, মানে বড় অঙ্কের, ৩ লাখ। আর হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, ৩৩,০০০। তাহলে দুইটা মিলাই মোট কত হয়েছে? ৩,৩৩,০০০ টাকা। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এর আগের পর্বেও আমি একটা ম্যাথ দেখেছি তোমাদেরকে, ওই ম্যাথটাও তোমরা আশা করি বুঝতে পারছো। এই অধ্যায়ের জন্য তোমরা খুব ভালোভাবে এই লিস্ট একটু পড়ে নিবে, এটা একটু পড়ে নিবে। এটা পড়লে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা মুখস্থ করার কিছু না। তুমি ভাববা, ধরো পুরাতন যন্ত্রপাতি ক্রয়, এখন যন্ত্রপাতি হচ্ছে মূলধন জাতীয়, এবার এটা আয় নাকি ব্যয়? ক্রয় করছে, ক্রয় করলে আমার ব্যয়, তার মানে এটা মূলধন জাতীয় ব্যয়। এভাবে তোমরা ভাববা। তারপর ধরো বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন একটা প্রতিষ্ঠানে সবসময় চলে বছরে, তাইলে এটা মুনাফা জাতীয় ব্যয়। তারপর রপ্তানি শুল্ক, মুনাফা জাতীয় ব্যয়। বেতন ও মজুরি, যেগুলো সবসময় দিতে হয়, মুনাফা জাতীয় ব্যয়। এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তোমার, তুমি ম্যাথটাও খুব ভালোভাবে বুঝবা। আশা করি বুঝতে পারছো। তো আজকে এতটুকুই। নেক্সট কোনো একটা অধ্যায় নিয়ে আমি আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।